আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব আসসালামু আলাইকুম। আমরা এখন মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এমএফএস এর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রথমে 96তম ব্যাংকিং ডিপ্লোমার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব 97 যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ম্যাথ আলোচনা করার আগে আমাদের মডিউল 1 থেকে কিছু রুলস বা সূত্র আমাদের জানতে হবে। তো এগুলো অবশ্যই আমাদের জানা দরকার, না জানলে আমরা ম্যাথ পারবো না, কারণ এখান থেকে ম্যাথ আসবেই, এই অধ্যায় থেকে ম্যাথ আসবে। M1 M2 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে M1 M2 সম্পর্কিত ম্যাথ আসবেই। আচ্ছা, সূত্রগুলো হচ্ছে এরকম। এক নম্বরে বলা আছে কারেন্সি ইন সার্কুলেশন। কারেন্সি ইন সার্কুলেশন সমান সমান বাংলাদেশ ব্যাংক নোট যোগ গভর্নমেন্ট নোটস অ্যান্ড কয়েন। এটা দ্বারা কি বুঝি আমরা? আমরা তো প্রচলনযোগ্য এবং অপ্রচলনযোগ্য নোট তো বুঝি, তাই না? আমরা যারা ব্যাংকে জব করি, যেগুলো একটু ময়লা সিরাফাটা, সিরাফাটা ছেড়ে তো টর্ন নোট, সিরাফাটা না, যেগুলো ময়লাযুক্ত নোট, একবারে নড়বড় হয়ে গেছে যে নোটগুলো বাজারে চলবে না, অর্থাৎ একজনকে দিতে চাইলে সে যে নোটগুলো চলবে না, সেগুলো হচ্ছে আমরা অপ্রচলনযোগ্য নোট হিসেবে গণ্য করি। সেই নোটগুলো আলাদাভাবে রেখে আমরা সেগুলোকে ভালো টাকার মাছ থেকে শর্টিং করে ওগুলো আমরা সেলাই করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেই। বাংলাদেশ ব্যাংক কি করে, সেই টাকাগুলো ডিস্ট্রয় করে, সে টাকাগুলো পুড়ে ফেলায়। অর্থাৎ যে নোটগুলো চলবে না, বাইরে প্রচলন হবে না, কাউকে দিলে নেবে না, সিরাফাটা বাদে যে নোটগুলো, সেগুলো হচ্ছে আমাদের কাছে, মানে সেই নোট বাদে যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্কুলেশন। অর্থাৎ ওই ধরনের খারাপ নোট বা ওই খারাপ নোট ঠিক বলবো না, দুর্বল নোট যেগুলো আছে সেই ধরনের নোট বাদে যে নোটগুলো মানুষকে দিলে নিবে, সেগুলোকে আমরা বলি প্রচলনযোগ্য নোট। তো কারেন্সি ইন সার্কুলেশনটা হচ্ছে আমাদের কাছে প্রচলনযোগ্য নোট। যে নোটগুলো বাজারে প্রচলিত অবস্থায় আছে সেটা হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন। তো কারেন্সি ইন সার্কুলেশন সমান সমান কি? বাংলাদেশ ব্যাংক নোট, বাংলাদেশ ব্যাংকের নোট যোগ গভর্নমেন্ট নোটস অ্যান্ড কয়েন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে নোটগুলা ইস্যু হয়েছে সেই নোটগুলো এবং সরকারি যে নোট এবং কয়েনগুলো আছে সেই কয়েনগুলো যে যোগ করি তাহলে কারেন্সি সার্কুলেশন পাবো। আচ্ছা, কারেন্সি আউটসাইড ব্যাংক, কারেন্সি আউটসাইড ব্যাংক, এটা দ্বারা কি বুঝি? যে ব্যাংকের বাইরের যে মুদ্রা আছে সেই মুদ্রাকে আমরা বলি কারেন্সি আউটসাইড ব্যাংক। মানে ব্যাংকের বাইরে যে মুদ্রা সেটাকে আমরা বলি কারেন্সি আউটসাইড ব্যাংক। এটা সমান কি জানি? সমান কারেন্সি ইন সার্কুলেশন, আমাদের বাজারে যত মোট প্রচলনযোগ্য মুদ্রা আছে সেখান থেকে কারেন্সি ইন টিল অফ ডিএমবি। তাহলে আমাদের বিষয়টা এরকম যে আমাদের ধরুন আমাদের দেশ, এটা আমাদের দেশে এগুলো জনসাধারণের মাঝে যে টাকাগুলো আছে সে টাকাগুলোর নাম হচ্ছে কি প্রচলনযোগ্য, মানে সার্কুলেশন, মানে সার্কুলেশন বা কারেন্সি সার্কুলেশন। মানে যতগুলো লোকের কাছে যে টাকাগুলো আছে সেটা হচ্ছে সার্কুলেশন। ব্যাংক লোকজন বাদ, ব্যাংক এবং লোকজন সহ যত নোট আছে সেগুলো হচ্ছে সার্কুলেশন। আচ্ছা, তাহলে আউটসাইড ব্যাংক মানে কি? ব্যাংকের ভিতরে যে টাকাগুলো আছে এই টাকাগুলো বাদে বাইরের সাইডে যে টাকাগুলো সেটাকে বলে আউটসাইড ব্যাংক, মানে ব্যাংকের বাইরের যে মুদ্রাগুলো সেটা। তাহলে ব্যাংকের মুদ্রাগুলো আমাদের মোট মুদ্রা, মোট প্রচলনযোগ্য মুদ্রা থেকে যদি ব্যাংকের মুদ্রাটা বাদ দেয় তাহলে আমরা কি পাবো? কারেন্সি আউটসাইড অফ ব্যাংক। তাহলে সেটা এখানে বলা আছে যে কারেন্সি ইন সার্কুলেশন থেকে মাইনাস করলাম কারেন্সি ইন টিল অফ ডিএমবিস। ডিএমবিস অর্থ ডিপোজিট মানি ব্যাংক। ডিপোজিট মানি ব্যাংক মানে ব্যাংকে যে অর্থটা ডিপোজিট আছে, জমা আছে, সেই অর্থটা। তাহলে আমাদের জনসাধারণের কাছে আমাদের দেশের যতগুলো মানে কর্তৃপক্ষ আছে, মানে মানে সার্কুলেশন আছে যে পক্ষগুলো, সেটা ব্যাংক হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যতগুলো লোকজন আছে সেখান থেকে যদি ব্যাংকের মুদ্রাটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা কি পাবো? ব্যাংকের বাইরের মুদ্রাটা। এই যে এগুলো হচ্ছে ব্যাংকের বাইরের মুদ্রা, এগুলো হচ্ছে ব্যাংকের বাইরের মুদ্রা, তাই না? সেটা এখানে আছে।
এই দুটো সূত্র আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারেন্সি ইন সার্কুলেশন আমরা জানলাম, কারেন্সি আউটসাইড অফ ব্যাংকও জানলাম। এখন ডিএমবি বলা আছে, যে এখানে ডিএমবি পুরো মিনিংটা কি, ডিপোজিট মানি ব্যাংকস। আচ্ছা, 3 নম্বর সূত্রটা কি? 3 নম্বর সূত্রতে এখানে বলা আছে ডিপোজিট মানি ব্যাংক বা ডিপোজিট মানি ব্যাংকের সূত্রটা হচ্ছে মানে ব্যাংকে যে জমানো অর্থ আছে, এখানে একটা দেশের মধ্যে ব্যাংকে যে জমানো অর্থ আছে, এই জমানো অর্থগুলো কোনগুলি? ডিমান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট। ব্যাংকে দুই ধরনের অর্থ থাকে, একটি হচ্ছে ডিমান্ড ডিপোজিট, চাহিদা মাত্রই যে টাকাগুলো আমরা উত্তোলন করতে পারবো সেটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট হচ্ছে যেগুলো নির্দিষ্ট মেয়াদে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পর যেগুলো আমাদের ম্যাচুরিটি হয়ে যাবে, সেগুলো হচ্ছে আমাদের কাছে টাইম ডিপোজিট। একটা নির্দিষ্ট মেয়াদ পর যেগুলো পাবো, যেমন এফডিআর, বিভিন্ন হাউস স্কিম বা বিভিন্ন স্কিম আমাদের যেগুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের মিলেনিয়াম স্কিম। তো এইরকম বিভিন্ন স্কিম যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কাছে টাইম ডিপোজিট। তাহলে ব্যাংকে জমানো টাকাটা কোনটা? একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা হচ্ছে টাইম ডিপোজিট। মানে একটা হচ্ছে স্থায়ী আমানত আর একটা হচ্ছে আমাদের চাহিদা মাত্র আমানত। অর্থাৎ ব্যাংকে আমরা কারেন্ট সেভিংস অ্যাকাউন্টে যে টাকাগুলো রাখি, সেভিংস অ্যাকাউন্টে যখন খুশি তখন উঠাতে পারবো, কারেন্ট অ্যাকাউন্টে যখন খুশি তখন জমা দিতে পারবো, তাই না? তাহলে সেই ধরনের টাকা যোগ হচ্ছে আমাদের ধরুন এফডিআর, বিভিন্ন রকম ডিপিএস, বিভিন্ন রকম স্কিমে যে রাখি আমরা টাকাগুলো, সেই টাকাগুলো। আচ্ছা, তো এটা হলো 3 নাম্বার। শুধু 4 নাম্বারে বলা আছে, 4 নম্বরে বলা আছে একটু, এটা একটু ভালো মতো দেখতে হবে, ন্যারো মানি, M1 ন্যারো মানি মানে সংকীর্ণ মুদ্রা। তাহলে এটা দ্বারাই আমরা বুঝতে পারতেছি, সংকীর্ণ মুদ্রা এর নাম দ্বারাই বুঝতে পারতেছি এটা কি ধরনের হবে। হ্যাঁ, তো আমাদের ন্যারো মানি বলতে কি, সংকীর্ণ মুদ্রা। সংকীর্ণ বলতে আমাদের অল্প পরিসরে বা অল্প যে মুদ্রাটা সেটাকে আমরা সংকীর্ণ মুদ্রা বলি। আর পরেরটা আছে, ঠিক খেয়াল করুন, ব্রড মানি, বিস্তৃত মুদ্রা, যেটাকে আমরা প্রকাশ করি M2 দ্বারা। তাহলে এই M1 এবং M2 তে আমাদের এখানে ক্যালকুলেশন করতে বলে, আমাদের অনেক অঙ্ক আসে। হ্যাঁ, মানে অনেক অঙ্ক বলতে প্রত্যেক বছর অঙ্ক আসে আর কি। তো এখানে আমাদের M1 দ্বারা কি বুঝি, কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, মানে এই ব্যাংকের বাইরের যে টাকাটা, ব্যাংক বাদে ব্যাংকের বাইরে যে টাকাগুলো আছে, আমরা যদি একটু ইয়ে করি, এই যে ব্যাংকের বাইরে যে টাকাগুলো আছে জনসাধারণের কাছে, অন্যান্য কর্তৃপক্ষ ব্যাংক বাদে যে টাকাগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্সি আউটসাইড অফ ব্যাংক। তাহলে কারেন্সি আউটসাইড অফ ব্যাংক এর সাথে যোগ করব কি, ডিমান্ড ডিপোজিট। মানে ব্যাংকে যে ডিমান্ড ডিপোজিটটা যুক্ত আছে সেটা আমরা যোগ করব, করলে আমরা কি পাবো, M1। তাহলে M1টা হচ্ছে কি, M1 হচ্ছে আমাদের কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, মানে ব্যাংকের বাইরের যে মুদ্রাগুলো আছে সেই মুদ্রা যোগ, ব্যাংকে শুধুমাত্র ব্যাংকের অংশটা কোনটা আসবে, ডিমান্ড ডিপোজিট আসবে, টাইম ডিপোজিট না, কিন্তু ডিমান্ড ডিপোজিট আসবে। এটা গেল আমাদের সংকীর্ণ মুদ্রা। আর বিস্তৃত মুদ্রার ক্ষেত্রে আমাদের কি হবে, ন্যারো মানি, মানে এই যে M1 যেটা আছে সেটা তো হবে, M1 এর সাথে যোগ করতে হবে এই যে টাইম ডিপোজিট যেটা থাকলো সেটা আসে এখানে যোগ হবে। অর্থাৎ M1 যোগ টাইম ডিপোজিট, অর্থাৎ আমাদের যদি আমরা বলি এটা এরকম, কারেন্সি আউটসাইড ব্যাংক ডিমান্ড ডিপোজিট যোগ টাইম ডিপোজিট, তাহলে হচ্ছে আমাদের কাছে ব্রড মানি। অথবা কারেন্সি আউটসাইড ব্যাংক যেটা আছে, এই কারেন্সি আউটসাইড ব্যাংক সমান সমান কি জানি, এই যেটা কারেন্সি সার্কুলেশন মাইনাস কারেন্সি ডিএমবিএস। তাহলে আমরা কারেন্সি কারেন্সি সার্কুলেশন মাইনাস কারেন্সি ইনটিল অফ ডিএমবিএস করলে আমরা কারেন্সি আউটসাইড অফ ব্যাংক পাবো, এর সঙ্গে ডিমান্ড ডিপোজিট যোগ করি তাহলে আমরা M1 পাবো। এই M1 এর সাথে যদি আমরা টাইম ডিপোজিট যোগ করি তাহলে আমরা ব্রড মানি পাবো, M2 পাবো। তো এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে, মনে রাখলে আমরা সহজে পারবো। এগুলো মনে রাখার ব্যাপার না, আমরা যেহেতু ব্যাংকে কাজ করি এই বিষয়গুলো আমাদের জানা আছে অনেক কিছু। একটু মনোযোগের সহিত দেখেন তাহলেই পারবেন। আচ্ছা, এখানে আমাদের এটাই বাংলাতে লেখা আছে। আচ্ছা, প্রথমে আমাদের এই যে 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল যে এরকম,
এখানে বলা আছে নিম্নবর্ণিত তথ্য হতে M1 এবং M2 আর্থিক সমষ্টির হিসাব করুন। প্রচলনে মুদ্রা মানে প্রচলনযোগ্য মুদ্রা, এখানে ইংরেজি ভাষাটা তোলা হয় না, বাংলা ভাষাটা দেওয়া আছে। প্রচলনযোগ্য মুদ্রা, প্রচলনের মুদ্রা মানে কি? প্রচলনযোগ্য মুদ্রা। আচ্ছা, এখানে একটু খেয়াল করুন, প্রচলনের মুদ্রা বলতে কি? এই যে সার্কুলেশন, কারেন্সি ইন সার্কুলেশন। তাহলে কারেন্সি ইন সার্কুলেশন এখানে দেওয়া আছে এত বিলিয়ন, 2022 ডিসেম্বরে দেওয়া আছে এত বিলিয়ন। তারপরে কি আছে? তারপরে বলা আছে ডিএমবি এর তীরে রক্ষিত জমা, মানে আমাদের ব্যাংকে রক্ষিত জমা আছে। কত জমা আছে? এত। তাহলে এত আমাদের ব্যাংকের রক্ষিত জমা আছে। তাহলে খেয়াল করে দেখুন যে আমাদের সারা দেশে কত অর্থ আমাদের দেওয়া আছে? এত অর্থ আমাদের প্রচলনযোগ্য আছে। সেখান থেকে যদি ব্যাংকেরটা বাদ দেই তাহলে জনগণের হাতে আছে কত, সেটা পাবো আমরা, তাই না? এখান থেকে যদি ব্যাংকেরটা বাদ দেই, ডিএমবি অর্থ কি? মানে ব্যাংকে ভোল্টে জমা আছে কত? এত। তাহলে ব্যাংকের ভোল্টে যেটা জমা আছে সেটা যদি বাদ দেই তাহলে জনসাধারণের হাতে কত টাকা আছে সেই টাকাটা আমরা পাবো, তাই না? আচ্ছা, তারপরে আছে কি? চাহিদা আমানত। চাহিদা আমানত, আমাদের চাহিদা মাত্র যে টাকাগুলো আমরা পাবো, যেমন কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের যে টাকাগুলো আছে, চাহিদা মাত্র আমরা যে টাকাগুলো পাবো সেই টাকাগুলো, এটা। আচ্ছা, তারপরে আছে অন্যান্য চেকযোগ্য আমানত। অন্যান্য আমাদের চেকযোগ্য আমানত রয়েছে কত? এত। তাহলে মেয়াদি আমানত আছে, মেয়াদি বলতে ফিক্সড ডিপোজিট আছে এত। মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড আছে এত। মানে বিভিন্ন প্রকার মানি মার্কেটে আমাদের মিউচুয়াল ফান্ডে আমরা জমা করে রাখছি 1 বছর 2 বছর 3 বছর যাবত, হয়তো হবে, পরিপক্কতা হবে, ম্যাচুরিটি হবে, সেই বাবদ সেখানে আমরা জমা করে রাখছি, এটা হচ্ছে আমাদের এত। তাহলে এই প্রেক্ষিতে আমাদের বলছে, তাহলে এই প্রেক্ষিতে আমাদের M1 এবং M2 আর্থিক সমষ্টি হিসাব করতে হবে, মানে আপনার M1 কত এবং M2 কত সেটা হিসাব করতে হবে। তাহলে আমরা জানি, এখানে আমরা জানি লেখে, এটা আমরা এভাবে করব যে আমরা জানি ব্যাংকের বাইরের মুদ্রা, কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, কারেন্সি আউটসাইড অফ ব্যাংক কত? যে প্রচলনে যে মুদ্রা আছে সেখান থেকে ডিএমবিএস এর মুদ্রা যদি বাদ দেই, এই যে কথাটা প্রথমে বললাম, এখান থেকে এটা মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, মানে এটা জনগণের কাছে আছে, আমাদের দেশের জনগণের কাছে এই টাকাটা আছে, তাই না? আচ্ছা, তাহলে অতএব সংকীর্ণ মুদ্রায় M1 সমান আমরা কি জানি? সংকীর্ণ মুদ্রা আমরা M1 সমান কি জানি? M1 সমান জানি কারেন্সি আউটসাইড অফ ব্যাংক, মানে জনগণের হাতে যেটা আছে তার সঙ্গে যদি ডিমান্ড ডিপোজিটটা যোগ করি, ব্যাংকের চাহিদা আমানত, এই যে চাহিদা আমানত যদি যোগ করি তাহলে আমরা পাবো ওটা। তাহলে এখানে আমরা ব্যাংকের বাইরের মুদ্রা যোগ চাহিদা আমানত, তাহলে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো M1। আবার বিস্তৃত মুদ্রার ক্ষেত্রে আমরা কি হবে? M1 আসবে, এই M1 আসবে, আমাদের সূত্রটা কি ছিল এখানে? বিস্তৃত মুদ্রার ক্ষেত্রে M2 এর ক্ষেত্রে কি হবে? এই M1 আসবে, M1 এর সাথে টাইম ডিপোজিটটা যোগ হবে। তাহলে এখানে যেটা বলা আছে যে বিস্তৃত মুদ্রা M2 সমান কি সংকীর্ণ মুদ্রা, আমাদের এখানে যে M1 যেটা নির্ণয় করলাম এত, এটার সাথে যোগ মেয়াদি আমানত, আমাদের মেয়াদি যে আমানত আছে সেটা যোগ করব, যোগ চেকযোগ্য আমানত এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, মানি মার্কেট মিউচুয়াল ফান্ডে যে টাকাগুলো জমা আছে সেগুলো আমরা যোগ করব। তাহলে সংকীর্ণ আমানত, সংকীর্ণ অর্থ আমাদের কত আছে? মুদ্রা আছে এত, এটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসে এই মানগুলো বসে। মেয়াদি আমানত কত আছে? এই যে মেয়াদি আমানত 13,054.30 এত বিলিয়ন, এটা এখানে লিখেছি। আর দুইটা মেয়াদি আমানত এবং আমাদের মানি মার্কেট অন্যান্য চেকযোগ্য আমানত এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, এই দুটো আমরা যোগ করেছি, করে আমাদের মোট বিস্তৃত মুদ্রা হচ্ছে এত। তাহলে সংকীর্ণ মুদ্রা M1 সমান আমাদের কত বাড়লে? এত, এটা এবং এত বিলিয়ন টাকা, এবং বিস্তৃত মুদ্রা M2 সমান এত বিলিয়ন টাকা। তো এই হবে এই অঙ্কের সলিউশনটা করবো। আমাদের এটা জানা অত্যন্ত জরুরি, এটা আপনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে, কারণ এইটুকু যদি আপনি জানেন তাহলে আপনি সবই পারবেন।